দিনার তো ঢাকায় এসে কোনো ধরনের কোনো ক্রাইম করে নাই। বিএনপি সরকার তো একসময় ক্ষমতায় আসবে, আর এই হাসিনা সরকার তো যাবে। আমার ভাই চলে আসুক, আমাদের আর কিছু লাগবে না। মামলা হামলা হত্যার ভয় দেখিয়ে আমাদেরকে দাবায় রাখতে পারবেন না। রাজনীতির জন্য কাজে লাগালো তার সব ট্যালেন্টগুলা, কিন্তু এই রাজনীতি তাকে আসলে বাঁচতে দিল না বলবো না কি বলবো, আসলে বুঝতে পারছি না। যেহেতু গুম, জানি না সে কোথায় আছে, কেমন আছে, তার নিঃশ্বাসটা এই পৃথিবীতে আছে কি না বলতে তো পারি না। গুম কিন্তু শব্দ মাত্র 2 অক্ষরের, কিন্তু এইটার পরিণতি, এইটার কষ্ট, এগুলো বলে বোঝানোর মতো না। ওই যে বলে না, সাপের কামড়, যে সাপের কামড় খেয়েছে সেই জানে, আর কেউ বলতে পারে না। আমাদের সেম অবস্থা। নিখোঁজ ব্যক্তির ফাইল, ইফতেখার আহমদ দিনার, ওইটা দেখে আমি আসলে নিজেকে আর ধরে রাখতে পারি নাই। আমি কোথায় যাই নাই আমার ভাইয়ের জন্য। ধরেন আমরা একটা ভালো অনুষ্ঠান যদি হয়, আমাদের কারো আত্মীয়র বিয়ে হয়, আমরা অ্যাটেন্ড করি, আমাদের আত্মীয়রা, আমরা সবাই বসি, সেজে গুজে যাই, খাই, কিন্তু সবার আগে প্রথমেই আমাদের সবাই একবার সবাই কান্না করে ওর জন্যে। আমার ভাইয়ের কোনো খোঁজ পেলে আমরা দেবো, ওই পর্যন্ত। পরিবারের বড় ছেলে যখন গুম হয়ে যায়, বড় ছেলের কোনো সন্ধান পাওয়া যায় না, তখন একটা পরিবার কেমন চলতে পারে, কেমন থাকতে পারে। আমাদের পরিবারটা কিন্তু খুব হাসি খুশি আনন্দের একটা পরিবার ছিল। আমাদের আসলে জীবনে কোনো দুঃখ ছিল না। আমার আম্মু এখন পর্যন্ত সারাক্ষণই আমার আম্মু কান্নাকাটি করেন। একটা ডিসিশন বলেন, যে কোনো বিষয়ে তো বড় ছেলে তো দরকার হয়। বড় ছেলে ছাড়া একটা মতামতের ব্যাপার আছে, ধরেন সংসার চালানোর বিষয় নিয়ে একটা ব্যাপার আছে, ভাই ছোটো ভাইয়েরা পড়াশোনা করবে, কি পড়াশোনা করবে, কতটুকু কি, এই যে ডিসিশনগুলো দেওয়া, এগুলো তো কিছুই হয় না। আমার আব্বু একা হাতে সব কিছু সামলেছেন। ওই দিক থেকে আমার আব্বুরা খুবই সুস্থ সবল ছিলেন। ভাইয়া হারানোর পরে ওনারা দুইজনই হার্টের রুগী হইলেন। আব্বু তো শেষ পর্যন্ত, আগে তো বছরে একবার আব্বুকে হসপিটালে নেওয়া হয়তো। ধরেন আমরা একটা ভালো অনুষ্ঠান যদি হয়, আমাদের কারো আত্মীয়র বিয়ে হয়, আমরা অ্যাটেন্ড করি, আমাদের আত্মীয়রা, আমরা সবাই বসি, সেজে গুজে যাই, খাই, কিন্তু সবার আগে প্রথমেই আমাদের সবাই একবার সবাই কান্না করে ওর জন্যে। আমার ভাইয়া কিন্তু খুব মিশুক ছিল। ছোটোবেলা থেকেই সে খুবই ট্যালেন্ট ছিল। সে কবিতা আবৃত্তি করতো, সে এত সুন্দর আজান দিত। তৎকালীন সময়ে আমরা দিরাইতে ছিলাম, তখন তার আজান শুনে পুরা ক্যাম্পাসের, হসপিটালের এবং উপজেলার প্রত্যেকটা মানুষ ভাবতো যে মনে হয়, ওনারা বলছে যে মক্কা থেকে, সৌদি আরব থেকে মনে হয় আজান আজকে শোনানো হচ্ছে। পড়াশোনায় সে খুবই দুর্দান্ত রকমের ট্যালেন্ট ছিল, যে এই পড়াটা আমাদের নর্মাল একটা স্টুডেন্টের, আমারই লাগতো ধরেন 10 মিনিট, সে একবার চোখ বোলালেই তার হয়ে যেত। রাজনীতির জন্য কাজে লাগালো তার সব ট্যালেন্টগুলা, কিন্তু এই রাজনীতি তাকে আসলে বাঁচতে দিল না বলবো না কি বলবো, আসলে বুঝতে পারছি না। যেহেতু গুম, জানি না সে কোথায় আছে, কেমন আছে, তার নিঃশ্বাসটা এই পৃথিবীতে আছে কি না বলতে তো পারি না। বিএনপি সরকার আসছে, আমাদের তো একটাই দাবি, আমি কিছু চাই না, আমার ভাইকে ফেরত দিয়ে দিক। আমার ভাই চলে আসুক, আমাদের আর কিছু লাগবে না। আমরা তো জানিয়েছি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আসার পরেই গুম হওয়া ফ্যামিলিদেরকে নিয়ে উনি কিন্তু চিন্মৈত্রী সম্মেলনগঞ্জে একটা প্রোগ্রাম করেছেন। আমিও তখন একটু বক্তব্য রাখার সুযোগ পাই, আমিও আমার কথা বলেছি, আমার ভাইয়ের কথা বলেছি। এই মুহূর্তে তো দেশ গুছানো নিয়ে ওনারা, যেহেতু সরকার মাত্র আসছে, এখন সব কিছু গুছানোর পরে পাশাপাশি হয়তো এটা হবে, কিন্তু কি হচ্ছে না হচ্ছে আমরা আসলে এখনো জানি না। বললাম না, আমরা যদি কথা বলেছি, যদি তাও কি বলবো, লবিং করে করে যে কথা বলার সুযোগ করে দেন, এই রকম করে আমাদেরকে ডেকে নিয়ে কেউ কিছু করছে, ইম্পসিবল। এটা 14 বছরে কেউ কখনো করে নাই, এখনো করছে না। এখন আমার ভাই গুম হয়েছে, আমার ভাই, তো তাগাদা, কষ্টটা তো আমার আর কারো না। তো সেই তাগাদার থেকে আমি নিজেই যাই, ধর্ণা দিই, এই পরিবর্তন হবে ইনশাল্লাহ। উনি যেহেতু বলেছেন যে আসলে একটু সময় দিতে হবে, আমি বুঝতেছি আসলে সময় দিতে হবে। মাত্র তো আসলে ক্ষমতায় আসা হয়েছে, এখন দেশ গুছানো, দেশের এই যে পরিবর্তিত পরিস্থিতি,
এইগুলা ঠিক করতে গিয়েও তো কিছু সময় লাগবে। জানি আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমরা যখনই এই ফ্যাসিস্ট হাসিনা সরকার মানে দেশ ছাড়লো, আমি তো ভেবেছিলাম যে পরদিনই মনে হয় যে আয়না করে আমার ভাইরা বন্দি আছে যারা পেয়ে যাব। আমি সাথে সাথে ঢাকায় যাই, গিয়ে দেখি যে কিসের আয়নাঘর, ওরা বললো যে গুমের ফ্যামিলি ওদেরকে নিয়ে আয়নাঘরে ঢুকবে, কিন্তু তারা তো ঢুকলো না, তারা নিজেরা ঢুকলো। আমি এটাও শুনে গেলাম যে একজন গুম ফ্যামিলির ভিকটিম ফ্যামিলির একজন ওয়াইফ আমাকে বললো যে আপা আমাদেরকে কালকে একজন অফিসার বলেছে আমাদেরকে বাইরে এসে যে ভালো খবর আছে, ভালো খবর আছে। তাই আমি একটা আশাবাদী, আমি বললাম তাড়াতাড়ি চলো আমরা ঢাকায় চলে যাই, আমার হতে লেট হয়ে যাচ্ছে, আমার ভাই বের হতে তো প্রায় 14 বছর হয়ে যাচ্ছে, আমার ভাই এখন আয়নাঘর থেকে বের হবে। আমি পাগলের মতো গিয়েছি, গিয়ে তো দেখি আমি কিছুই করতে পারি না। তাদের সাথে আমি রাস্তায় ওই যে বলে না ভিক্ষুকের মতো যাওয়া, ওরকম ভিক্ষুকের মতো গিয়ে ছবি নিয়ে রাস্তায় হেঁটেছি। কি লাভ হয়েছে? কিচ্ছু হয় নাই, জাস্ট একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, ওরা শুধু অ্যাপ্লিকেশন নিল, আমার নাম্বার নিল, নিয়ে বলল যে আপনারা রেখে যান, আপনার ভাইয়ের কোনো খোঁজ পেলে আমরা দেবো। ওই পর্যন্ত। আমরা তো দোয়াও কর্মের জন্য ঠিক মতো করতে পারি না। আল্লাহর কাছে যখন হাত তুলি নামাজে, কি দোয়া করবো? দেখে সব মনে হয় যে আল্লাহ আমরা কি এত গুনাহগার, এত গুনাহ করছি যে আমরা স্পেসিফিকলি ওর জন্যে সঠিক দোয়াটা এই মুহূর্তে, সঠিক দোয়া কোনটা জানি না, সঠিক দোয়াটা করতে পারি না যে সে আছে কি নাই, দোয়াটা পর্যন্ত করতে পারি না। তো আমাদের গিয়েছে, আমরা হারিয়েছি, কষ্টটা আমাদের, একান্ত আমাদের। যেহেতু কেউ আমাদেরকে বলে নাই যে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে, কেউ এরকম সাক্ষী দিয়েছে, এরকম তো কেউ বলে নাই। জানি না, আমরা আশাবাদী আমার ভাই ফিরে আসবে। আমার আব্বু মারা গেলেন মাত্র 4 মাস হয়েছে, ভাইয়ের ছেলের আশায় মারা গেলেন। এখন আমার আম্মু অনেক অসুস্থ, এখন আমার আম্মুকে আমরা নেগেটিভ কিছু বলতে পারবো না। যারা গুম হয়েছে তাদেরকে অবশ্যই খুঁজে দেবেন, অ্যাটলিস্ট তাদের কি হয়েছে, কেন হয়েছে, কে নিয়েছে, ওই স্পেসিফিক মানুষগুলো তো আমাদের দরকার, তাই না? আমরা একটা গণতান্ত্রিক দেশে একটা অধিকার, গণতান্ত্রিক অধিকার যে একটা মানুষের কি হইল এটা জানার অধিকার আমরা রাখি। তো এটা উনি বলেছেন যে উনি খুঁজে দেবেন এবং ঘৃণ্য ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। সবসময় একটা থ্রেটের মধ্যে আমরা থাকছি। কোনো জায়গাত গিয়া থানাত বলেন আর আইনি কোনো সংস্থার কাছে বলেন, তারা সবসময় একটা থ্রেটের মধ্যে আমরা রাখছে। NSIও ফোন দিত, হ্যাঁ, DGFIও ফোন দিত। তো যার কারণে অনেক জায়গাত থানাত গেলেও আমরা যেমন ধরো আমরা সময় নিখোঁজ হওয়ার পরে যখন আমরা থানাতেও গেছি, 3 বার যাওয়ার পরে গিয়ে আমরা জিডিটা রাখছি। আমরা সবসময় যেটা চাই যে আমাদের স্বজনদের সন্ধান চাই। মানে এই মুহূর্তে গুম কমিশনের তো মেয়াদ শেষ হয়ে গেছে ডিসেম্বরে। তো তারা এখন তাদের এই মানে কাগজপত্র সবগুলা হ্যান্ডওভার করে দিয়েছে ICT ট্রাইব্যুনালে। এখন আমাদের কেসটা ট্রাইব্যুনালে আছে, ICT ট্রাইব্যুনালে। তো সেইখানে একজন সাথে আমার কথা হয়, তো উনি এই মুহূর্তে আমাদের কাগজপত্রগুলা গুম কমিশন যেগুলো দিয়েছে ইনকোয়ারি করেছে। এখন ওনারা ওই ইনকোয়ারির সাথে মানে ওনারা ইনভেস্টিগেশন করবে, আমাদের মুখের ভাষ্য নিয়েছে। তো আমরা কিন্তু যা এইখান থেকে বসে জেনে ওনাদেরকে দিয়েছি, তথ্য দিয়েছি গুম কমিশনকে, ওই তথ্যের উপরে ভিত্তি করে ওনারা কিন্তু এগিয়েছেন। কিন্তু আমরা তো সিলেট থেকে কতটুকুই বা তথ্য দিতে পেরেছি। যদি সিলেট থেকে তাকে গুম করা হইতো তাইলে না কেউ দেখতো, পরিচিত কেউ না কেউ দেখতো, জানতো। কিন্তু ওই তথ্যের ভিত্তিতে কতটুকু কি আগাবে, সেজন্য তেমন কিছু আগায় নেই।